হ্যালো, আমি নির্মাল্য। আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে একজন মানুষের সঠিক ফিনান্সিয়াল প্ল্যান কি হওয়া উচিত। সেই সঠিক ফিনান্সিয়াল প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের লাইফে যে যে রকমের অবস্ট্রাকলস আসতে পারে তাকে যেমন আমরা কাটিয়ে উঠতে পারি, কোনো বাধাই যেন আমাদের কাছে বাধা না হয়ে দাঁড়ায়। তো সেই হিসাবে আমরা আমাদের ফিনান্সিয়াল প্ল্যানটা করব। আমরা প্রত্যেক দিন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ থাকে তার একটা নির্দিষ্ট প্ল্যান করে আমরা এগোই। যেমন সকালবেলা আমরা উঠে কি করব, কি খাবো, কোথায় যাব, আজকে অফিসে ডিউটি করতে গেলে আমার কি কি কাজ করতে হবে, বা আমার ব্যবসাতে আমি কি কি কাজ করব, কাজের সঙ্গে কথা বলবো, কাকে আমাকে কল করতে হবে, কি 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 আমাদের সারাদিনের যে রুটিন থাকে সেই হিসেবে আমরা প্ল্যান প্রোগ্রাম করি প্রত্যেক দিনের। কিন্তু আমরা কখনো আমাদের এত বড় যে জীবন রয়েছে সেই জীবন সম্পর্কে কখনো সেভাবে প্ল্যান করে উঠতে পারি না। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে বলবো ভালো করে মন দিয়ে শুনবেন এবং দেখবেন এই জিনিসগুলো কিভাবে আমাদের জীবনে এফেক্ট করতে পারে, এবং আমাদের সঠিক প্ল্যান যদি থাকে কোনো কিছুই আমাদের কাছে বাধা হয়ে দাঁড়াবে না। যেমন যেমন আপনার জীবনের 4টি প্ল্যান মাথায় রাখতে হবে কি করতে হবে। 1 নম্বর, আপনাকে এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে মেডিক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্স রাখতে হবে। 3 নম্বর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সটা আপনাকে মাস্ট রাখতে হবে। 4 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি সবসময় ইনভেস্টমেন্টের কথা বলে থাকি, কিন্তু আজকে আমি 4 নম্বরে ইনভেস্টমেন্ট রেখেছি। তার কারণ হচ্ছে মানুষের জীবনের থেকে বড় কোনো কিছু হতে পারে না, সেই কারণে ইনভেস্টমেন্টকে আমি 4-এ রেখেছি। প্রথমে রাখছি এমার্জেন্সি ফান্ড, 2 নম্বরে হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিক্লেম, এছাড়া 3 নম্বর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, 4 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট। এবার আমি একটা একটা করে ব্যাখ্যা করব। এই যে এমার্জেন্সি ফান্ডটা কেন প্রয়োজন পড়ে। আপনি কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করেন বা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করেন, আপনার ছোটোখাটো বিজনেস রয়েছে, বা আপনি চাকরি করেন। যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনার হঠাৎ করে চাকরি চলে গেল, আমি একদম রিয়েল লাইফে যা যা ঘটনা ঘটে সেই হিসাবে আমি বলছি। এমার্জেন্সি ফান্ডটা কেন দরকার পড়ে, আপনি যে জায়গায় জব করছেন হঠাৎ করে আপনার জব চলে গেল, যে কোনো কারণে হতে পারে আপনার জব চলে গেল, এবং নতুন জব জয়েন করার জন্যে আপনার কাছে ধরুন সময় থাকছে 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস পর্যন্ত আপনি একটু ট্রাভেলের মধ্যে থাকবেন। আপনার সেই সময় ফিনান্সিয়াল ক্রাইসিস হবে, কারণ আপনার যে মাসে জব চলে যাচ্ছে তার পরের মান্থ থেকে কিন্তু আপনার স্যালারিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি বিজনেস করেন, কোনো কারণে যদি কোনো সিচুয়েশানে যদি সেই বিজনেসটা আপনার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে বা আপনার বিজনেসকে শিফট করার ক্ষেত্রে আপনার 5 থেকে 6 মাস সময় লাগবে। তো এই যে সময় পিরিয়ডে আপনার খাওয়া দাওয়া, পড়া, ছেলে মেয়ের পড়াশোনা বা আপনার দৈনন্দিন যে সমস্ত খরচগুলো রয়েছে সেগুলো কিন্তু অটুট থাকবে, সেগুলোর কিন্তু কোনো চেঞ্জ হবে না। আপনার ইলেকট্রিক বিল থেকে শুরু করে আপনার যে সারা মাসের যে আপনার খরচ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার এমার্জেন্সি ফান্ড মাস্ট দরকার। কিছু করুন না করুন, আপনার যা স্যালারি, মান্থলি যা স্যালারি তা নয়, আপনার যে ইয়ারলি স্যালারি, কথাই বলছি আপনার ইয়ারলি স্যালারি হচ্ছে 6 লাখ টাকা, সেক্ষেত্রে আপনাকে তার 50% অ্যাটলিস্ট এমার্জেন্সি ফান্ড হিসেবে, মানে 3 লাখ টাকা সবসময় কিন্তু আপনাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখতে হবে। আপনার জব নয়, হঠাৎ করে কোনো কিছু জিনিস দরকার পড়লো যেটা খুব এমার্জেন্সি, সেক্ষেত্রে আপনার স্যালারির টাকা থেকে আপনি কুলোতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই এমার্জেন্সি ফান্ড কিন্তু আপনাকে অনেক হেল্প করবে আপনার জীবনটাকে ভালোভাবে অতিবাহিত করার জন্যে। এই গেল এমার্জেন্সি ফান্ড। নেক্সট বলছি মেডিক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্স। আজকের দিনে প্রত্যেকটা মানুষের কিন্তু মেডিক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্স প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন। তা না হলে কিন্তু আমরা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারবো, কারণ মানুষের শরীর কার কখন কি হবে কেউ কিছু বলতে পারবে না। এবার আপনি অনেক কষ্ট করে টাকা সঞ্চয় করেছেন, অনেক কষ্ট করে আপনি উপার্জন করেছেন, সেই টাকা আপনি রেখেছেন, ইনভেস্ট করেছেন, কিন্তু যদি আপনার মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে, সাডেন আপনার বা আপনার ফ্যামিলির কারোর কোনো রোগ অসুখ ধরা পড়ে, তাকে আপনি চিকিৎসা না করে পারবেন না। এবার আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে, সে 5 লাখ হতে পারে, 10 লাখ টাকা বা 20 লাখ, যা ইচ্ছা হতে পারে, সে মেডিকেল ইন্স্যুরেন্স যদি আপনার থাকে তবে কিন্তু আপনার চিকিৎসার জন্য যেটা খরচ হবে সেটা কিন্তু আপনাকে পকেট থেকে দিতে হবে না, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স থেকে কিন্তু সেই জিনিসটা হয়ে যাবে। মেডিকেল ইন্স্যুরেন্স সংক্রান্ত আমি ভিডিও আরও দেব,
তো এক্ষেত্রে আজকে আমি বলবো যে মেডিকেল ইন্স্যুরেন্সটা কিন্তু মাস্ট। আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি যাই করুন না কেন, কারণ আপনাকে চিকিৎসার জন্য খরচটা কিন্তু আপনাকে করতেই হবে। আর আপনি আপনার নিজের শরীরের কথা ভাবুন, ফ্যামিলি, আপনার ছেলে মেয়ে, ওয়াইফ বা বাবা মা যেই হোক না কেন, প্রত্যেকে কিন্তু ইন্স্যুরেন্সের জন্য মেডিকেল ইন্স্যুরেন্সটা করে রাখা দরকার রয়েছে। তো মেডিকেল ইন্স্যুরেন্স মাস্ট। কারণ একটা কথা আমি বলি, যদি হঠাৎ করে কোনো কারোর শরীর খারাপ হয়, তাকে আপনি হসপিটালাইজ করবেন। এবার গভর্নমেন্ট সেক্টরে আপনি হসপিটালাইজ করতে, গভর্নমেন্ট সেক্টরে আপনার মনে হচ্ছে চিকিৎসা ঠিকঠাক হবে, সেক্ষেত্রে আপনি প্রাইভেটে নিয়ে যাবেন। এখন প্রাইভেটে নিয়ে গেলে সেখানে খরচ কিন্তু 10,000 20,000 হবে না, সেটা 2 লাখ 3 লাখ 5 লাখ টাকাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যদি, আর মেডিকেলের ক্ষেত্রে কি হয়, আপনি বলবেন যে আজকে আমার চিকিৎসা করে দিন, আমি 10 দিন পরে 15 দিন পরে আমি টাকা তুলে নিয়ে এসে দেবো, সেরকম বললে আপনার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। তো আপনাকে ইনস্ট্যান্ট সেই ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি একটা মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে, শুধু মেডিকেল ইন্স্যুরেন্সের নাম্বারটা থাকলেই কিন্তু আপনি যে প্রাইভেট হসপিটালে ভর্তি করবেন, সেখানে আপনি ওই নাম্বারটা দিলেই কিন্তু আপনার চিকিৎসা শুরু হয়ে যাবে এবং আপনাকে কিন্তু কোনো চিন্তা করতে হবে না আপনার ফ্যামিলি মেম্বারের চিকিৎসার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে মেডিকেল ইন্স্যুরেন্সটা মাস্ট। এবার 3 নম্বরে আসছি লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কেন? কারণ মানুষের শরীর খারাপ যেমন যে কোনো সময় হতে পারে, মৃত্যুটাও কিন্তু যে কোনো সময় হতে পারে। এবার লাইফ ইন্স্যুরেন্স অনেক রকমের স্কিম রয়েছে। আপনি এলআইসির ক্ষেত্রে দেখবেন প্রচুর রকমের স্কিম রয়েছে, কিন্তু আপনার জন্য কোন ইন্স্যুরেন্সটা প্রযোজ্য সেটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি এমনি মানি ব্যাক পলিসি নিয়ে নেন বা এন্ডোর্সমেন্ট প্ল্যান করে নেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে না। মাথায় রাখবেন, ইন্স্যুরেন্স মিনস টোটাল ইন্স্যুরেন্স, টোটাল আপনার লাইফের ইন্স্যুরেন্স। তো অনেক সময় কি হয়, মানুষ বুঝতে পারে না, এলআইসিতে 5 লাখ 7 লাখ টাকার একটা সাম অ্যাসিওর্ড নিয়ে এলআইসি পলিসি নিয়ে নেয়। কিন্তু এরকম করলে চলবে না, আপনাকে প্ল্যান করতে হবে যে আমি কেন নিচ্ছি ইন্স্যুরেন্সটা। কারণ আমি যদি একটা ফ্যামিলির, আমার নিজের ফ্যামিলির আর্নিং মেম্বার হই, মেন আর্নিং মেম্বার হই, হঠাৎ করে আমার যদি মৃত্যু হয়ে যায়, কারণ লাইফ ইন্স্যুরেন্স এখানে কিন্তু আপনাকে উইদাউট ডেথ কিন্তু কোনো কিছুতে আপনি হেল্প সেভাবে পাবেন না। কথাই বলছি, যদি ফ্যামিলির মেন আর্নিং মেম্বার আপনি হন, আপনি একবার মানে নিজে ভেবে দেখবেন, আপনার ফ্যামিলিতে যদি ধরুন মনে করুন আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফ রয়েছে, বাবা মা রয়েছে, সেক্ষেত্রে আপনি মেন আর্নিং মেম্বার। আপনার যদি কিছু হয়ে যায়, হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি মেম্বাররা কিভাবে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে, আপনি একবার ভাবলেই বুঝতে পারবেন কেন আমাদের ইন্স্যুরেন্স করার দরকার রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স। এবার বলি কিভাবে ইন্স্যুরেন্সটা করবেন। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, আমি ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়ার জন্য নয়, আমি ইন্স্যুরেন্স থেকে সিম্পল কোনো ইনভেস্টমেন্টের জন্য নয়, শুধুমাত্র আমি ইন্স্যুরেন্সটা করব টার্ম ইন্স্যুরেন্স। হ্যাঁ, টার্ম ইন্স্যুরেন্স মানে আপনার যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি ফ্যামিলি মেম্বারের আর্নিং মেম্বার হন ফ্যামিলির, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে আপনার ফ্যামিলিকে বাঁচাতে পারবে এই টার্ম ইন্স্যুরেন্স। এবার প্রশ্ন হচ্ছে, কত টাকার টার্ম ইন্স্যুরেন্স করার দরকার পড়ছে? কত টাকার টার্ম ইন্স্যুরেন্স করার দরকার রয়েছে আপনার? প্রত্যেকটা মানুষের জীবনের ভ্যালু আলাদা রকমের। একজন যত টাকা ইনকাম করবে তার উপর বেস করে আমরা তার লাইফের ভ্যালু যদি দেখি, সেক্ষেত্রে বলবো একজন মানুষের ইয়ারলি ইনকাম কতটা টার্ম ইন্স্যুরেন্স হওয়া উচিত। ইয়ারলি ইনকাম যদি কারুর 5 লাখ টাকা হয়, তার 20x 5 লাখ টাকা যদি ইয়ারলি ইনকাম হয়, সেক্ষেত্রে উনার টার্ম ইন্স্যুরেন্সটা যেন হয় 5 lakhs ইন্টু 20, 5 lakhs ইন্টু 20, তার মানে 1 কোটি টাকা। 1 কোটি টাকা যেন উনার টার্ম ইন্স্যুরেন্সটা হয়। মাথায় রাখবেন, আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি যদি 1 কোটি টাকা পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অবর্তমানে আপনার ফ্যামিলির কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে না। কারণ আপনি 20 বছর ধরে যে টাকা ইনকাম করবেন, সেই একসঙ্গে সেই টাকা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা পাবেন। তো যখনই কোনো ইন্স্যুরেন্স আপনি ক্রয় করবেন বা ইন্স্যুরেন্স করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য মাথায় থাকে যে আমার যদি কিছু হয়ে যায়, এইখান থেকে আমি কত টাকা পেতে পারবো। তাই টার্ম ইন্স্যুরেন্স সংক্রান্ত আমি পরে আরও অনেক ভিডিও দিয়ে দিতে পারবো, দেবো। তো সেক্ষেত্রে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, বা কোন টার্ম ইন্স্যুরেন্স করলে সুবিধা, তো সেটা আমি বলে দেবো। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট।
হ্যাঁ, আমাদের যা স্যালারি বা আমাদের যা ইনকাম করি তার কিছু পোর্শন আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স করতে হবে। আপনি এমার্জেন্সি ফান্ড রাখলেন, আপনি মেডিকেল ইন্স্যুরেন্স করলেন, লাইফ ইন্স্যুরেন্স করলেন, এবার আপনার লাইফ যেভাবে চলছে ওইভাবেই চলবে, কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে ওয়েলথও ক্রিয়েট করতে হবে। একটা মানুষের একটাই জীবন, এই জীবনের মধ্যেই তাকে সব কিছু করতে হবে। তো সেই কারণে তাকে ইনভেস্টমেন্টটাও করতে হবে, যাতে তার সাথে সাথে তার ফ্যামিলি মেম্বার এবং তার যে পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা ওয়েলদি হতে পারে, তাদের হাতে ভালো সম্পদ থাকতে পারে। তার জন্য কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং ইনভেস্টমেন্ট রিলেটেড আমি অনেক ভিডিও দিয়েছি এবং দেবও। তো আপনাকে ইনভেস্টমেন্টও কিন্তু করতে হবে, এবং সেই ইনভেস্টমেন্ট কীভাবে করবেন না করবেন সেটাও আমি ডিসকাস করে দিয়েছি, এবং কিছু কিছু ভিডিও রয়েছে যেগুলো আপনি দেখতে পাবেন। তো এই চারটে জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এমার্জেন্সি ফান্ড, আরেকবার বলে দিচ্ছি, এমার্জেন্সি ফান্ড, মেডিকেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই চারটে জিনিস যদি আপনি আপনার লাইফে কভার করে রাখেন, তবে যে কোনো সময় যাই বিপদ আসুক না কেন আপনি কিন্তু সেটাকে সামলে নিতে পারবেন, আপনার কোনো সমস্যা কিন্তু হবে না। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। নেক্সট কোনো ভিডিও যদি আপনাদের মনে হয় যে এই টপিক নিয়ে কিছু বলতে, আমাকে কমেন্ট করবেন, আমি সেই সংক্রান্ত ভিডিও করব। ধন্যবাদ।